সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কারেন্ট টিউটোরিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ পাঠ্যপুস্তক বইয়ের থেকে একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে জন্মভূমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে শিক্ষার্থীরা, ঠিক আছে, আমি কবিতার আলোচনায় চলে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথমে আসি আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নিব। আমাদের কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি ছদ্মনামে ডাকা হয়, সেই নামটি হচ্ছে কি বানুসিংহ ঠাকুর। ঠিক আছে। জন্ম পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেখো 7ই মে 1861 খ্রিস্টাব্দ, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে জোড়াসাঁকো, কলকাতা ঠাকুর পরিবারে। ঠিক আছে। এবার আসি কর্মজীবন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। সাহিত্য সাধনায় তিনি কি অবদান রেখেছেন দেখো। তিনি কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য সহ নানা সাহিত্যে অবদান রাখেন। এবার আসি পুরস্কার ও সম্মাননা। পুরস্কার ও সম্মাননার মধ্যে দেখো, গীতাঞ্জলি কাব্যের জন্য 1813 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এটি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার। জীবন আবাসন মানে মৃত্যুবরণ। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। ঠিক আছে। আমাদের কবি পরিচিতিতে আমাদের কবির নাম জেনে নিলাম, ছদ্মনাম জেনে নিলাম, জন্ম কোথায় তাও জেনে নিলাম, কর্মজীবন সম্পর্কে জেনে নিলাম, সাহিত্য সাধনায় কি অবদান রেখেছেন তাও জেনে নিলাম। তারপরে পুরস্কার ও সম্মাননায় কিভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন, এশীয়দের মধ্যে সবচাইতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সম্পর্কে এবং জীবন আবাসন সম্পর্কে জেনে নিলাম। এরপর আসি আমাদের কবিতায়। আমাদের কবিতার নাম হচ্ছে জন্মভূমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমি একটু পড়ে নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখতে পাচ্ছ আমি পড়ব, তোমরাও একটু খেয়াল করবে। ঠিক আছে। জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়াই এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করি আকুল, কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদক নয়ন শেষে। ঠিক আছে। আমি কবিতাটি তোমাদের সামনে পড়ে দিলাম, আর তোমরাও মনোযোগ সহকারে এবং নিজেদের বই থেকেও সেটা পড়ে নিতে পারো। ঠিক আছে। আমাদের কবি সম্পর্কে যখন জানতে গিয়েছিলাম তখন আমাদের কবি পরিচিতি, কবি কে, কোথায়, কিভাবে জন্মগ্রহণ করেছেন ওইসব জেনে নিয়েছি এবং কবিতাটিও আমরা আবৃত্তি করে
কবির ভাষায় কি কি বলেছে তাও জেনে নিয়েছি। ওইটা এখন মূল পাঠ হিসেবে আমাদের কবির মধ্যে কি কি আছে এটা আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, তোমাদের পড়তে এবং শুনতে খুব ভালো লাগবে। মূল পাঠ হচ্ছে আমাদের জন্মভূমি কবিতায় কবি জন্মভূমি কবিতাটিকে কীভাবে সম্বোধন করেছেন, কীভাবে নিজের মানে জন্মভূমিকে কিসের সাথে তুলনা করেছেন সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবার দেখো, প্রথমে ১ নম্বরে দেয়া আছে কবি মা বলে সম্বোধন করেছেন জন্মভূমিকে। ঠিক আছে? ২ নম্বরে দিয়েছি কবির চোখ জোড়ায় জন্মভূমি সূর্যের আলোয়। ৩ নম্বরে দিয়েছি কবি জন্মভূমির সূর্যালোক দেখেন আঁখি মেলে, মানে চোখ মেলে। ঠিক আছে? জন্মভূমির গগনে চাঁদ ওঠে অপরূপ হাসি হেসে। কবির অঙ্গ জোড়ায় জন্মভূমির ছায়ায় এসে। জন্মভূমির গগনে হেসে ওঠে চাঁদ, গগনে আকাশে হেসে ওঠে চাঁদ। কবির লোভ নেই জন্মভূমির ধন রতনের প্রতি। কবি চিরনিদ্রায় শায়িত হতে চান জন্মভূমির সূর্যালোকের নয়ন রেখে। কবির মনকে আকুল করে জন্মভূমির বিচিত্র সৌন্দর্য। এরপর আসো সব শেষে জন্মভূমি কবিতায় ফুটে উঠেছে কবির দেশপ্রেম। ঠিক আছে? তো আমাদের মূল পাঠের মধ্যে যে আমরা ১০টি তোমাদের সামনে তুলে ধরেছি, তো এইখানে আমরা কবি যেটা মানে একটু আগে পড়ে নিয়েছি, সেই কবির কথার মধ্যে এই কথাগুলো সুন্দর করে দেয়া আছে। তাই আমরা তোমাদের সাথে আলোচনার মধ্য দিয়ে এখন কবির সম্পর্কে কি বলা হয়েছে, কবিতায় কি বলা হয়েছে জেনে নিয়েছি। ঠিক আছে? এবার আসি বহুনির্বাচনী অভিজ্ঞা। কবিতাটাও আমরা পড়ে নিয়েছি। কবিতার মূল পাঠটাও কি তাও জেনে নিয়েছি। এর মধ্যে আমরা কিছু নির্বাচনী অপেক্ষা হিসেবে তোমাদের সামনে প্রশ্ন নিয়েছি। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাকে উত্তর দিবে। ঠিক আছে? দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এটা একটা জ্ঞানের প্রশ্ন। এটা আমরা সবাই জানিও খুব তাড়াতাড়ি উত্তরে দিতে পারবো। ঠিক আছে? দেখি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে পেয়ে গেছি আমরা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। নিশ্চয়ই তোমার সাথেও মিলে গিয়েছে। এবার আসি, কবি এদেশের আলোয় নয়ন মুড়তে চেয়েছেন কেন? অনুধাবন। অনুধাবনমূলক প্রশ্নের সরাসরি যেটা আমরা এখন বই থেকে পেয়েছি ওটা থাকবে না। সেটা সামান্য করে একটু পেঁচানো আছে। আমাদেরকে বুঝিয়ে উত্তরটা দিতে হবে। খুব চিন্তা ভাবনা করে। ঠিক আছে? দেখি, কবি এদেশের আলোয় নয়ন মুড়তে চেয়েছেন কেন? এদেশের আলো সুন্দর বলে? এদেশে তার আত্মীয়স্বজন আছে বলে? এদেশে শান্তিতে ঘুমানো যাবে বলে? জন্মভূমির প্রতি মমত্ববোধের কারণে? বলো তো, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো। তারপর দেখি আমার সাথে একটু মিলিয়ে। এই তো, আমরা পেয়ে গেছি জন্মভূমির প্রতি মমত্ববোধের কারণে। এর পরবর্তীতে আছে অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন উত্তরের মধ্যে একটা উদ্দীপক আছে। উদ্দীপকটি পড়ে নিয়ে নিচের অনুচ্ছেদটি পড়ব এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? আমাদের অনুচ্ছেদ হিসেবে এখানে কবির লাইন দেয়া আছে। এটা আমরা কি করে নিব? একটু মনোযোগ দিয়ে পড়ে নিব। পড়ে নেয়ার পর ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দিতে আমাদের খুব সহজ হয়ে যাবে। কিন্তু এটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। চন্দ্র, সূর্য, গ্রহ তারা, কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘের। ঠিক আছে? এখন আমরা উদ্দীপকটি পড়ে নিয়েছি। উদ্দীপক যখন পড়ে নিয়েছি, আমরা ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারব। এবার আসি আমাদের যে অনুচ্ছেদটি দেয়া আছে সে অনুপাতে আমাদের অনুচ্ছেদের ১ম চরণের সাথে জন্মভূমির কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?
কোন চরণের সাথে সাদৃশ্য রয়েছে? আমাদের যে চরণ আমরা যেগুলা বলি কবিতার লাইনগুলো পড়েছি, ওখানের মধ্যে এখানে কোন লাইনটির কি আছে? সাদৃশ্য আছে। ঠিক আছে? কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, ওই আলোতে নয়ন রেখে মোদক নয়ন শেষে, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। এখান থেকে কোনটা হবে এবার বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। আমাদের প্রয়োগের প্রশ্ন মানে আমাদের যে উদ্দীপক আছে, উদ্দীপক ঘটনা থেকে পাঠ্যবস্তু জ্ঞানের সাথে আমাদের মিলাতে হবে। এটা নিয়ে আমি তোমাদের আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। তা আমরা সেটা মিলানোর পরে এখান থেকে আমরা উত্তরটা বাছাই করে খুব সুন্দর করে দিতে পারবো। দেখি আমরা মিলিয়ে দেখি তোমাদের সাথে মিলে গিয়েছে কিনা। ঠিক আছে? কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, এই লাইনটি আমাদের চরণের সাথে মিলে গিয়েছে। এরপর আসি, অনুচ্ছেদের জন্মভূমি কবিতার যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে ড্যাশ। তা আমাদের জন্মভূমি কবিতায় যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে সেখান থেকে কি কি দিয়েছে দেখো। স্বদেশের প্রতি মুগ্ধতায়, দেশের প্রতি গভীর আবেগে, সৌন্দর্য বোধে। এখানে কোনটি সঠিক সেটা আমরা এখান থেকে বেছে নিব। বেছে নিতে গেলে আমরা তো এখানে কি বলছে সেটা বুঝে নিয়েছি, এরপরে কোনটা হবে সেটা তোমরাও বুঝে গিয়েছো। দেখি তোমার সাথে মিলে গিয়েছে কিনা। স্বদেশের প্রতি মুগ্ধতায়, দেশের প্রতি গভীর আবেগে, সৌন্দর্য বোধে। তিনটার মিলে 1, 2 ও 3, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? এরপরে আসি সৃজনশীল প্রশ্ন উত্তর। উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের এর আগে একটি গদ্যাংশ নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে বলা হয়েছিল সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। তারপর আমি তোমাদের আবার আরেকটু করে বলে দিচ্ছি, খুব সহজ করে দিচ্ছি। সৃজনশীল প্রশ্নের মূলত 4টি ধাপ বা স্তর থাকবে। ঠিক আছে? প্রথমটি হবে জ্ঞান, দ্বিতীয়টি হবে প্রয়োগ, তৃতীয়টি হবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞান প্রশ্নের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে জ্ঞানের প্রশ্নের উত্তরটি সরাসরি বইতে থাকবে। ঠিক আছে? এই প্রশ্ন উদ্দীপক নির্ভর হবে না। এরপর অনুধাবন। অনুধাবনে আসি। অনুধাবনের মধ্যে অনুধাবনের প্রশ্ন উত্তরটি সরাসরি বইতে থাকবে না, একটু পেছানো থাকবে। নিজে চিন্তা করে উত্তরটি লিখতে হবে। এই প্রশ্নটি উদ্দীপক নির্ভর হবে না। ঠিক আছে? এরপর আসি প্রয়োগের ক্ষেত্রে। প্রয়োগের প্রশ্ন উদ্দীপক নির্ভর হবে। ঠিক আছে? উদ্দীপকের ঘটনা বা শিল্পকর্ম শিল্পকল্পকে কি পাঠ্য বইয়ের সাথে জ্ঞানের সাথে মিলাতে হবে। এরূপ মিলানোকে আমরা কি বলবো? প্রয়োগ হিসেবে ধরে নেব। ঠিক আছে? উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা প্রশ্ন উদ্দীপক নির্ভর হবে। ঠিক আছে? এখানেও উদ্দীপকের ঘটনা বা শিল্পকল্প পাঠ্যপুস্তকের জ্ঞানের সাথে মেলাতে হবে। ঠিক আছে? তারপর উচ্চতর দক্ষতা বোঝানোর জন্য প্রশ্নের চাহিদা আলোকে ব্যাখ্যা দিতে হবে, বিশ্লেষণও করতে হবে, মূল্যায়ন করতে হবে ও তার মতামত প্রদান করতে হবে। ঠিক আছে? এরপর আসো দেখি আমরা সেই হিসেবে ওই নিয়মের সাথে আমাদের প্রশ্নের উত্তরগুলো কিভাবে আসছে। আমাদের উদ্দীপক এখানে কি দিয়েছে দেখো। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে, বাঁচিয়া মরিতে আশা। ঠিক আছে? আমাদের উদ্দীপক হচ্ছে এটা। আমরা এখন যেটা পড়ে নিয়েছি। এবার প্রশ্নের মধ্যে কি আসে দেখি। কবির মন আকুল হয় কিসে? এটাকে যখন আমরা কবিতা পড়েছিলাম তখন পেয়েছিলাম। আর একটু আগে যখন আমরা মূল পাঠ আলোচনা করেছিলাম তখনও পেয়েছিলাম। তাই আমরা এটা খুব সহজে উত্তরও দিতে পারবো। খুব জ্ঞানের সাথে আমাদের প্রশ্নের উত্তরটা আমরা নিজে থেকেই দিতে পারবো। যেমন আমরা কবিতার লাইনের সাথে মিলে গিয়েছে। কবির মন আকুল হয় কিসে? ফুলের গন্ধে কবির মন আকুল হয়। ঠিক আছে? এটার উত্তর হয়ে গেছে। এরপর আছি সৃজনশীল প্রশ্ন উত্তরে। পরবর্তী প্রশ্ন যেটা হবে সেটা অনুধাবনমূলক। যেমন দেখো, শুধু জানি আমার অঙ্গ জুড়াই, তোমার ছায়ায় এসে ব্যাখ্যা করো। অনুধাবনমূলক।
অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে বইতে সরাসরি থাকবে না বলে দিয়েছি, একটু পেছানো থাকবে। সেটা আমাদেরকে চিন্তা করে একটু ভেবে আমাদের উত্তরটা দিতে হবে। সেটা দেখো কেমন? এখানে আছে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ব্যাখ্যা করো। তো এখানে শুধু দেখো, জন্মভূমির শীতল ছায়ায় কবি অঙ্গ জুড়িয়ে যাওয়া প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে। এ কথাটা বললে হবে না, তাই তোমাদের একটু এখানে আমরা যেভাবে আলোচনা করেছি সেভাবে একটু লিখে দিতে হবে, আর সেটা তোমার নিজের ভাষায়ও তুমি লিখতে পারবা। যেটা শুধু হুবহু আমি যে এখানে দিয়েছি তা লিখতে হবে তা নয়। যদি সেটা তুমি আরো নিজের ভাষায় সুন্দর করে লিখতে পারো আরো ভালো হয়, এবং উত্তরটাও খুব সুন্দরভাবে নিজেই গুছিয়ে লেখার চেষ্টা করতে পারো। ঠিক আছে? তারপর আমি একটু পড়ে দিচ্ছি। এদেশের অপরূপ রূপে কবি মুগ্ধ ও অভিভূত। এমন একটি সুন্দর দেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে সার্থক মনে করেন। বাংলার আকাশ, বাতাস, মাঠ, পাহাড়, পর্বত, ফুলের গন্ধ, চাঁদের আলো সবই কবিকে আকৃষ্ট করে। কবির দৃষ্টিতে জন্মভূমি মাতৃসম, তাই মা এবং দেশ উভয়ের প্রতি তিনি একই ভালোবাসা পোষণ করেন। জন্মভূমিতে কবির অঙ্গ জোড়ায়, কারণ দেশ তথা দেশের সব কিছুই কবির কাছে আদরণীয়। জন্মভূমির শীতল ছায়ায় কবি অঙ্গ জুড়িয়ে যায়। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আসো। পরবর্তী প্রশ্নের মধ্যে আমাদের যেটা প্রশ্ন দেয়া আছে সেটা হবে কি আমাদের প্রয়োগ। আমরা জ্ঞানের উত্তর দিয়ে দিয়েছি, অনুধাবনটাও করে নিয়েছি, এবার দিব প্রয়োগ। প্রয়োগের ক্ষেত্রে কি করতে হবে? আমরা যে উদ্দীপক পড়েছি ওই উদ্দীপকের আলোকে আমাদের প্রয়োগের প্রশ্ন দিতে পারবো, সেটা উদ্দীপক নির্ভর হবে। উদ্দীপকের ঘটনা বা শিল্পকল্পকে কি করতে হবে? পাঠ্যপুস্তকের সাথে মেলাতে হবে। এরূপ মেলানোর উত্তর দেওয়াটা কিসে পড়বে? প্রয়োগে পড়বে। তাই আমাদের প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে যে আশার কথা বলা হয়েছে তার সঙ্গে জন্মভূমি কবিতার কোন দিকটি মিল পাওয়া যায়? দেখো, উদ্দীপকে কবির মাতৃভূমিতে মৃত্যুবরণ করার আশার সঙ্গে জন্মভূমি কবিতার কবির জন্মভূমিতে মৃত্যুবরণ করার আশার দিকটি মিল পাওয়া যায়। জন্মভূমি কবিতার কবি তার মাতৃরূপ জন্মভূমির কূলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা উদ্দীপকের কবিরও আশা। ঠিক আছে? তারা উভয়ের শেষবারের মতো এদেশের অপরূপ রূপ দেখে তবে মৃত্যুকে কামনা করেন। এই বৈশিষ্ট্যটি উভয়ের মধ্যে সাদৃশ্য বলে বিবেচিত। জন্মভূমি কবিতার বারংবার এদেশের মমতাময়ী স্পর্শে কবি পরম আনন্দ অনুভব করেন। কবির জীবন সার্থক এদেশে জন্মেছেন বলে। কবির শেষ ইচ্ছা, তিনি যেন এই দেশের মাটিতে মাথা রেখে এদেশের প্রকৃতির উজ্জ্বল আলোতে নয়ন রেখে শেষবারের মতো নয়ন মুছতে পারেন। উদ্দীপকের কবিও এদেশের নদী, গিরি, বনে বেঁচে থেকে এদেশের মরার ইচ্ছা ব্যক্ত করেছেন। এদেশেই মরার ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি বাংলা মায়ের আকাশ, বাতাস, ভাষা সকল কিছু মিলে বেঁচে থাকতে চান। অর্থাৎ কবির জন্ম এদেশে এবং তিনি এদেশের মাটিতে মরতে চান। জন্মভূমি কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেশের বুকে মৃত্যুবরণ করার আশা ব্যক্ত করেছেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতার মিল খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? আমি একটু পরে দিলাম। তোমরাও আরেকটু মনোযোগ সহকারে তোমাদের শীট থেকে ভালো করে পড়ে নিবে। আর আমি যেভাবে এখানে দিয়েছি হুবহু তাই লিখতে হবে এরকম না, তোমরা নিজের ভাষায়ও সেটা লিখতে পারো। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা প্রশ্ন যদি লিখতে যাই তখন আমাদের উচ্চতর দক্ষতা সে প্রশ্নটা কি হবে? উদ্দীপক নির্ভর হবে। ঠিক আছে? এখানেই উদ্দীপকের ঘটনা, চিত্রকল্প, তারপরে পাঠ্যপুস্তকের জ্ঞান সাথে মিলিয়ে লিখতে পারবে। তারপর উচ্চতর দক্ষতা বোঝানোর জন্য প্রশ্নের চাহিদার আলোকে প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন ও মতামত প্রদান করতে হবে। একটু সুন্দর করে বিস্তারিতভাবে লিখে দিতে হবে। যার কারণে আমরা যেভাবে তোমাদের কাছ থেকে চেয়েছি সেই প্রশ্নটা সম্পূর্ণভাবে যদি আমরা দিতে পারি তবে আমাদের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ হবে। ঠিক আছে? প্রত্যেকটা বিষয় যেভাবে এখান থেকে আমাদেরকে বের করতে হবে, প্রত্যেকটা বের করা থেকে তোমাদের সঠিক উত্তর এবং সঠিক সঠিক কথাগুলো
একটু লিখতে হবে। তারপর তোমাদের উচ্চতর দক্ষতা প্রশ্নটি সম্পূর্ণ হবে। ঠিক আছে? আমরা এখানে কি লিখেছি দেখো। উদ্দীপকে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা জন্মভূমি কবিতার আলোকে বিশ্লেষণ করো। ঠিক আছে? একটু বিশ্লেষণ করে বিস্তারিত দিতে হবে। দেখো আমরা এখানে তোমাদের জন্য দিয়েছি। আর আমি এখানে যেভাবে একটু প্রশ্নটা সাজিয়েছি তোমরা এটার আলোকে নিজের মতো করেও লিখতে পারবে। উদ্দীপকে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা ও প্রাণের টান প্রকাশ পেয়েছে তা জন্মভূমি কবিতায় ও প্রতিফলিত হয়েছে। ঠিক আছে? উদ্দীপকের কবি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ও বিমোহিত। বাংলাদেশের আকাশ, বাতাস, ভাষা সবকিছুই কবির মনকে আকৃষ্ট করেছে। তাই কবির ইচ্ছা তিনি যেন এদেশের প্রকৃতিতে বেঁচে থেকে এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে পারেন। জন্মভূমি কবিতায়ও কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভূমির প্রতি উদ্দীপকের অনুরূপ ভালোবাসার প্রকাশ করেছেন। তিনি এদেশকে মায়ের মতো ভালোবেসেছেন। মাতৃভূমির সব কিছুই কবির প্রিয়। বনের ফুল, সূর্যের আলো, চাঁদের হাসি সবকিছুর মাঝেই আমরা কবির মুগ্ধ দৃষ্টির উপস্থিতি দেখতে পাই। এদেশের প্রকৃতি উজ্জ্বল আলোতে নয়ন রেখে তিনি শেষবারের মতো চোখ মুছতে চান, অর্থাৎ মৃত্যুবরণ করতে চান। এখানে কবি মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসার আবেগ প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবির মধ্যেও তা প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায় উদ্দীপককে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা ও টান প্রকাশ পেয়েছে জন্মভূমি কবিতায়ও একইভাবে সামগ্রিক প্রতিফলন দেখা যায়। ঠিক আছে? এখন আমাদের সৃজনশীল প্রশ্নের যে 4টি ধাপ আছে বা স্তর আছে ওই 4টি ধাপ এবং স্তরের মধ্যে যে বিষয়গুলো আসে আমরা এখন উচ্চতর দক্ষতা শেষ প্রশ্নটা দিয়ে এখানেই সৃজনশীল শেষটাই কি করলাম তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে? শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পড়বে। আমরা যে শিটগুলো দিয়েছি আমরাও কষ্ট করে দিয়েছি। তোমরা এগুলো যদি পড়ো আমাদেরও ভালো লাগবে। আর একটু মনোযোগী হবে যেহেতু আমরা সবাই বাসায় আছি। সেই সাথে আমাদের একটু পড়াশোনাও করতে হবে। সবাই নিরাপদে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ।